হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? এফজেড প্রোডাকশনের একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে তোমাদেরকে অনেক বেশি স্বাগতম। বিগত কয়েকদিন আগে আমি নসফেরাতু নামে একটি হরর মুভি দেখি, যেটি রিলিজ পেয়েছে 2025 সালে। যেহেতু এর কাহিনী একটু অন্যরকম, তাই ভাবলাম তোমাদের সামনে মুভিটি নিয়ে আসি। তো ভিডিওর শুরুতে আমার একটি রিকোয়েস্ট, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা অ্যালেন নামে একটি মেয়েকে দেখি, যে কিনা একটু অন্ধকার জায়গায় কান্না করতে করতে তার গার্ডিয়ান অ্যাঞ্জেল অ্যাসপ্রেটকে ডাকছিল তার কাছে, এবং সেই জায়গা থেকে কেউ একজন অ্যান্সারও করছিল। যেই অ্যান্সার দিচ্ছিল সে অ্যালেনের সাথে অন্ধকারে থেকেই কথা বলছিল। সে বলছিল, তুমি আমাকে জায়গা দিয়েছো এবং তুমি আমার। এবং এর জবাবে অ্যালেনও নিজেকে উৎসর্গ করে দেয় তার কাছে। এর কিছুক্ষণ পরেই অ্যালেন একটি অন্য দুনিয়ায় চলে যায়, যেখানে এনটিটি এবং অ্যালেন একে অপরের সাথে ইন্টিমেট হয়। তারপরে এনটিটি একটি ভয়ানক রূপ ধারণ করে এবং অ্যালেনকে আজবভাবে শেক করতে থাকে। আর এখানে সিনটি কাট হয়ে যায় এবং অ্যালেনকে আমরা বেডরুমে দেখতে পাই, এবং আমরা হয়তো বুঝতে পারি অ্যালেনের এটি একটি দুঃস্বপ্ন ছিল। কথাটা নোট করে রাখবেন, দুঃস্বপ্ন, পরবর্তীতে আমরা জানতে পারবো। যাই হোক, তারপর আমরা জানতে পারি অ্যালেন এবং তার স্বামী বিসবার্গ জার্মানিতে থাকে। এই সালটা ছিল 1834। দুইজন নতুন কাপল ছিল, যেখানে দুইজন একে অপরকে অনেক ভালোবাসে। অ্যালেনের হাজবেন্ড থমাস রিয়েল এস্টেট এজেন্সিতে চাকরি করত, এবং তাকে তার অফিস থেকে তানজেলবেনিয়া নামক একটি শহরে যেতে বলা হয় তার নতুন ক্লায়েন্ট কাউন্ট অরলোকের কাছে। কাউন্ট অরলোক একজন ওল্ড ব্যক্তি ছিল, তার বিসবার্গে একটা বাড়ি প্রয়োজন ছিল যত দ্রুত সম্ভব। তাই এই ম্যাটারটি হ্যান্ডেল করার জন্য থমাসকে সেখানে 6 উইকের জন্য যেতে হবে। থমাস এত দূরে যেতে চাচ্ছিল না, কিন্তু তার এজেন্সির পজিশন ধরে রাখতে তাকে তার বসের কথা শুনতেই হবে। সে বাসায় এসে অ্যালেনকে বিষয়টি জানায়। অ্যালেন শুনে খুব হতাশ হয়ে যায়। অ্যালেনের কথা ছিল, তার মনে হচ্ছে কেন জানি থমাস এই ট্রিপে গেলে তার অনেক বড় ক্ষতি হতে পারে। তার সাথে অ্যালেনের প্রতিদিন রাতে অনেক ভয়ানক স্বপ্ন আসছিল। থমাস অ্যালেনকে বলে এই ডিল থেকে তাদের যতগুলো টাকা আসবে তারা সেই টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি কিনতে পারবে। কিন্তু অ্যালেন বলে যে আমার এসবের দরকার নেই, প্লিজ তুমি যেও না। কিন্তু থমাসকে তার জবের জন্য চিন্তা করতে হবে, এবং এই জন্য সে তার বন্ধু ফ্রেডরিক এবং তার স্ত্রী অ্যানার কাছে অ্যালেনকে রেখে যায়। ফ্রেডরিকের 2 মেয়ে ছিল এবং অ্যালেন তাদের সাথে থাকা শুরু করে। এখানে সফরে যাওয়ার আগে অ্যালেন থমাসকে তার একটা নেকলেস দেয়, যেখানে ছোট হার্ট শেপের একটা লকেট ছিল, যেটা সে যত্নে রেখেছিল। তারপরে আমরা একটা ভয়ানক মানুষকে দেখি, যে কিনা পেন্টাগ্রামে বসে রিচুয়ালের মতো কোনো কিছু করছিল। তার কাছে কিছু বই ছিল যেগুলো সে পড়ছিল এবং তার মালিককে মনে করছিল, এবং তাকে ডাকছিল। এই মানুষটা কে আমরা সামনে জানতে পারবো। তো থমাস সফর করতে করতে একটি বরফের গ্রামে যায়, যেখানে মানুষদেরকে কিছু ফোক ডান্স করতে দেখে। থমাস এই গ্রামের লিডারকে বলে যে আমাকে এখানে এক রাত থাকতে হবে, কারণ আমি কাউন্ট অরলোকের ক্যাসেলে যেতে চাই। লিডার বলে, কাউন্ট অরলোকের নাম এখানে নিও না, কারণ কাউন্ট অরলোক একজন শয়তান। ইনফ্যাক্ট সকলে তাকে মানা করছিল কাউন্ট অরলোকের কাছে তার না যাওয়া উচিত, বরঞ্চ তাকে বাসায় ব্যাক চলে যাওয়া উচিত। যাই হোক, থমাস একটা বিষয় লক্ষ্য করে, কাউন্ট অরলোকের নাম শোনার পরে এখানকার লোকজন অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়, এবং একটা মহিলা তো দোয়া করছিল থমাসের জন্য। ওই মহিলাটা বলে, অরলোকের ছায়া যদি কারো ওপর পড়ে তাহলে সেই লোকের ওপর ভয়ানক স্বপ্ন আসতে থাকে। সবকিছু মিলে এটি ক্লিয়ার, এই গ্রামের লোকজনের কাছে কাউন্ট অরলোকের নামটি অনেক ভয়ঙ্কর। এই রাতেই ঘুমানোর সময় হঠাৎ করে থমাস জেগে ওঠে, এবং সে দেখে কিছু লোক দোয়া করার সময় একজন নগ্ন নারীকে ঘোড়ার উপরে চড়িয়ে কোথাও নিয়ে যাচ্ছিল, এবং সামনেই তাদের লিডার একটা গ্রেপ খুলে মৃতের শরীরের উপর ফেলে দেওয়ায় তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। তখনই থমাসের চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল। তো পরের দিন সকালে থমাস কটেক্স থেকে যখন বের হচ্ছিল, তখন সে লক্ষ্য করে আশেপাশে দূর দূরান্তে কোনো লোক নেই। হঠাৎ করে যেন ওরা গ্রাম থেকে কিভাবে উধাও হয়ে গেছে। যাই হোক, থমাস তার যাত্রা কন্টিনিউ করে এবং বড়পাড়া রাস্তা পার হয়ে একটি নতুন রাস্তায় এসে দাঁড়ায়। তখনই তার সামনে একটি গাড়ি চলে আসে, এবং সে একটুর জন্য বেঁচে যায়, এবং সে বুঝতে পারে যে এই হোস্ট গার্ড তাকেই নিতে এসেছে। তারপরে সে এই গাড়িতে করে সরাসরি কাউন্ট অরলোকের ক্যাসেলে চলে যায়, এবং যাওয়ার সময় তার শরীর অল্প পরিমাণে খারাপ করে। তারপরও যে মূল্যেই হোক সে অরলোকের সাথে দেখা করবেই। ক্যাসেলের ভিতরে কাউন্ট অরলোক অন্ধকারে দাঁড়িয়েছিল, এবং সে দেখতে অনেক ভয়ানক লাগছিল। অরলোক থমাসের সাথে রুড ভাবে কথা বলে এবং বলে, তুমি অনেক দেরি করে এসেছো এখানে, আজকে থেকে তুমি আমাকে কাউন্ট না বলে লর্ড বলে সম্বোধন করবে। তারপরে কাউন্ট অরলোক তাকে ডিনারের অফার করে, এবং থমাস একটি ব্রেড কাটার সময় তার হাত একটু কেটে যায়। এই জন্য কাউন্ট অরলোক বলে, আসো তোমার হাতে আমি পট্টি করে দিচ্ছি।
কাউন্ট অরলকের এই কথা শুনে এবং তাকে দেখে থমাসের এত পরিমাণে ভয় হয়, থমাস সেখানেই বেহুশ হয়ে যায়। কিন্তু এই সিনের ভিতরে আমাদের অরলকের ফেসটা ঠিক মতো দেখানো হয় না, কিন্তু আমরা গেস করে নিচ্ছি যে কাউন্ট অরলক অনেক ভয়ানক দেখতে, না হলে আবার থমাসের প্যান্টে হিসু করার মতো অবস্থা কেন হলো, তাই না? যাই হোক, আরেকদিকে অ্যালেন অ্যানা এবং তার সাথে থাকা বাচ্চাদের নিয়ে হাঁটতে বেরিয়ে পড়ে, যেখানে আমরা জানতে পারি যে অ্যালেন অনেক সুন্দর মন মানসিকতার অধিকারী একজন মেয়ে এবং ওর চিন্তাভাবনা একটা বাচ্চার মতো ইনোসেন্ট। এদিকে ক্যাসেলে থমাসের জ্ঞান ফিরে আসে এবং সে কাউন্ট অরলককে কোথাও দেখতে পায় না। সে ক্যাসেলের এদিক ওদিক ঘুরছিল, যেখানে একটি রুমে আজব ধরনের একটি আয়না দেখতে পায়। আবার কাউন্ট অরলক কিছু অজানা ভাষায় ডকুমেন্ট তৈরি করে, যেখানে থমাসের সিগনেচার চায়। থমাস ব্যাপারটা জানতে চাইলে তাকে বলে যে এই ভাষাটি তাদের পূর্বপুরুষের ভাষা এবং এই ডকুমেন্টে এটা লেখা আছে যে আমি তোমার কাছে এজেন্সির মাধ্যমে বাসা নিচ্ছি। কিন্তু থমাস সাইন করতে চায়নি, তবুও অরলকের ভয়ে এবং নিজের কমিশনের কথা চিন্তা করে কিছু বলতে পারে না এবং সে সাইনটি করে দেয়। এরপর অরলক থমাসের কাছে অ্যালেনের দেওয়া লকেটটা তার গলায় দেখে এবং সে সেটা নিয়ে দেখতে চায়। থমাসও সেই লকেটটা দেখতে দেয়, কিন্তু অরলক কোনোভাবে আর ফেরত দেয় না। সে কমিশন হিসাবে তাকে শুধুমাত্র একটা সোনার কয়েন দেয়, আর কিছুই না। এরপর থমাস ভয় পাওয়ার কারণে দ্রুত বাসায় যাওয়ার জন্য অনুমতি চায় এবং সে তার লকেটটাও ফিরিয়ে চায়, কিন্তু তার হঠাৎ করে চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে না যে তার সাথে হচ্ছেটা কি, এবং সে তার ঘাড়ের কাছে লক্ষ্য করে দুটি দাঁতের দাগ, যেন কেউ তার ঘাড় থেকে রক্ত খেয়েছে। থমাস এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে গিয়ে মেইন গেট খোলার চেষ্টা করে, কিন্তু সে ওটা খুলতে না পারায় পাশে থাকা বেসমেন্টের দরজা খুলতে সক্ষম হয় এবং সেটার ভিতরে চলে যায়। সেখানে গিয়ে একটি কফিন দেখতে পায়। যখনই সে ওই কফিন খোলে, ওখানে সে অরলকের শরীর দেখতে পায়। বুঝতেই পারছো কতটা ভয়ানক ব্যাপার। এই সময় থমাস পাশে থাকা একটা কুড়াল নিয়ে অরলককে মারতে যায়, তখনই অরলক জেগে ওঠে এবং থমাস ওখান থেকে পালিয়ে যায় এবং আমরা দেখতে পারি অরলক অ্যালেনের লকেট নিয়ে ল্যাটিন ভাষায় কিছু বলছিল, যে তোমার হাজবেন্ড এখন হারিয়ে গিয়েছে, এখন তুমি আমার স্বপ্নে হারিয়ে যাও। এমন লাগছিল যে সে কোনো জাদু করছিল। তার সাথে আরেক দিকে অ্যালেনও প্রজেস্ট হচ্ছিল, আর এদিকে ক্যাসেলে অরলক ভ্যাম্পায়ার রূপে আসে থমাসকে মেরে রক্ত খেতে শুরু করে। এর মধ্যে আপনারা বুঝতেই পারছেন কাউন্ট অরলক এক প্রকার ভ্যাম্পায়ার, যে কিনা মানুষের রক্ত খায়। বিসবার্গে ডক্টর বিলহ্যাম অ্যালেনের শরীরের অবস্থা দেখে চিন্তিত ছিল এবং সে ফ্রেডরিককে বলছিল অ্যালেন হয়তো কোনো মানসিক সমস্যার মধ্যে পড়েছে। তো পাশে শুয়ে থাকে অ্যালেন আজবভাবে কিছু বিড়বিড় করতে থাকে এবং ডাক্তারকে তাকে বাধ্য হয়ে বেহুশ করতে হয়। ওইদিকে ক্যাসেলের সুযোগ পেতেই থমাস জানালা থেকে লাফ দিয়ে বাহিরে বেরিয়ে আসে, আর পিসবার্গে অ্যালেন চিন্তিত ছিল যে থমাস এখনো কেন তাকে কোনো চিঠি পাঠালো না। তো ব্যাপারটি ফ্রেডরিক অ্যালেনকে সহজভাবে নিতে বলে, যেন সে চিন্তায় আরো বেশি অসুস্থ না হয়ে যায়। তার কিছুক্ষণ পরে অ্যালেনের প্যানিক অ্যাটাক শুরু হয় এবং এটা দেখেই অ্যানা এবং ফ্রেডরিক তাকে বাসায় নিয়ে আসে। এর মানে আমরা বুঝতে পারি থমাস এবং অ্যালেন দুজনেই বিপদে ছিল। এদিকে থমাসের পিছনে অরলক লেগেছিল, ওইদিকে অ্যালেনের প্যানিক অ্যাটাক হচ্ছিল। তো এইদিকে ডক্টর বিলহ্যামের কাছে ওই লোকটা, যেটা কিনা প্রথমে আমরা দেখেছিলাম রাতের বেলা রিচুয়াল বাপিক করতে, সেই ব্যক্তিটার ট্রিটমেন্টের দায়িত্ব পড়ে। তো ডক্টর ও তার অ্যাসিস্ট্যান্ট সেই লোকটাকে দেখতে যায় এবং তারা দেখতে পায় তার রুমে পুরা দেওয়ালে আজব আজব ছবি এঁকেছিল এবং আজবভাবে লোকটি হাসছিল। ওই লোকটার নাম ছিল নক, যে কিনা ভয়ঙ্করভাবে কবিতর কাঁচাই খেয়ে ফেলত এবং সে তার মালিক হিসাবে একজন ব্যক্তির কথাই বলতো, যেটা আর কেউ নয়, কাউন্ট অরলক ছিল। সেই লোক ডাক্তারের উপর হামলা করে দেয় এবং আমরা জানতে পারি সে ভ্যাম্পায়ার না, কিন্তু কাউন্ট অরলকের একজন অনুসারী। নক দিনরাত অরলকের পূজা করে এবং তারও জানা ছিল যে অরলক বিসবার্গে আসছে। ওইদিকে অ্যালেন প্রজেস্ট হতে থাকে ও তার শরীরের অবস্থা দেখে ডক্টর বিলহ্যাম আমাদের অ্যালেনকে প্রফেসর ফ্রান্সের কাছে নিয়ে যেতে বলে, যে কিনা এই ধরনের মানসিক রোগের চিকিৎসা দিয়ে থাকে। এর সাথে সাথে ফ্রেডরিক ও বিলহ্যাম অ্যালেনকে নিয়ে প্রফেসর ফ্রান্সের কাছে যায়। আবার এইদিকে থমাসকে নদীর কিনারায় পড়ে থাকতে দেখে কিছু গ্রুপ ব্যক্তি থমাসকে নিয়ে তাদের নিজেদের ডেরায় নিয়ে আসে এবং নিজেদের ভাষায় কিছু ঝাড়ফুঁক করে মলমপট্টি লাগিয়ে তাকে মোটামুটি সুস্থ করে। যখন থমাসের জ্ঞান ফিরে আসে, তখন একটি মহিলা তাকে বলে তুমি ওর ছায়ার আঁচলে আসছো, তাই তোমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত না। কিন্তু থমাস যত দ্রুত সম্ভব তার স্ত্রী অ্যালেনের কাছে যেতে চাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল যে কাউন্ট অরলকের নজর তার স্ত্রী অ্যালেনের উপর পড়েছে। তাই থমাস সেই মহিলাটির হাজার মানার পরেও তার ঘোড়ায় চড়ে বিসবার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমরা দেখতে পারি কাউন্ট অরলক তার কফিনের ভেতরে থেকেই একটি জাহাজে করে বিসবার্গে যাচ্ছিল এবং সে কিছু বলছিল, আবার অ্যালেন শুনতেও পাচ্ছিল। তার উদ্দেশ্য একটাই ছিল, অ্যালেনকে নিজের করে নিবে। নককেও তার লর্ড আসার পূর্বাভাস মিলছিল,
কিন্তু জাহাজে ইঁদুরের অতিরিক্ত দৌড়দৌড়ির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেখানে এক এক করে সবার প্লেগ রোগ হতে থাকে। এই সকল ইঁদুর অর্লকের কফিন বা কবর থেকে বেরোচ্ছিল এবং আমরা বুঝতে পারি যে অর্লক যেখানে যায় নিজের সাথে সেখানে ধ্বংস মহামারীর মতো প্লেগ রোগ ছড়িয়ে যায়। এর মানে আমরা বুঝতে পারি যে বিসবার্গবাসীকে অর্লকের সাথে সাথে প্লেগ রোগেরও সম্মুখীন হতে হবে। জাহাজের তো সকল লোক এক এক করে মারা যায় এবং একটি ব্যক্তি বুঝতে পারে এই সকল ইঁদুর অর্লকের কবর থেকে বের হচ্ছিল। এই জন্য সে কবর খুঁড়ে ইঁদুরদের মেরে ফেলতে যায়, কিন্তু অর্লক তাকেই মেরে ফেলে। ওইদিকে বিসবার্গে ডক্টর বিলহ্যাম এবং ফ্রেডরিক মিলে প্রফেসর ফ্রান্সের সাথে দেখা করে, যে কিনা অ্যালেনের সাথে দেখা করে। সে দেখতে পায় অ্যালেনকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তখন অ্যালেনের দড়ি খুলে দিয়ে তার সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করে এবং কথা বলা শুরু করে। অ্যালেন তাকে নিজের স্বপ্নের কথা বলে যে কখনো কখনো তার আত্মা নিজের শরীর থেকে সরে অন্য জগতে চলে যায়। আর হ্যাঁ, ওখানে কিছু সাইকিক অ্যাবিলিটি অবশ্যই ছিল, যার কারণে ভবিষ্যতে হওয়া যে কোনো ঘটনা সে আগেই বুঝে ফেলতে পারত। কারণ সে এটাও বলে যে সে প্রথমে অনেক একা ফিল করতো, কিন্তু থমাস আসার পরে তার জীবন ভালোবাসায় আর খুশিতে ভরে গেছে। কিন্তু তার স্বপ্ন আগের চেয়ে এখন অনেক ভয়ানক হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজেও জানতে পারে না কেন। এরপরে অ্যালানের স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায় এবং সে তার শরীরকে অনেক খারাপভাবে ঝটকাতে থাকে। প্রফেসর ফ্রান্স তার শরীরের নানান জায়গায় একটি পিন ঢুকিয়ে চেক করে, কিন্তু অ্যালানের কোনো রেসপন্স পায় না। এর ফলে সে বুঝতে পারে যে অ্যালানের আত্মা এখন বর্তমান এই দুনিয়াতে নেই। ইনফ্যাক্ট সে বুঝতে পারে অ্যালানের কোনো মানসিক সমস্যা হয়নি, কোনো অশরীরী আত্মা নিজের কবজাতে নিয়েছে। তো এই সিনটা ফিল্মের ওয়ান অফ দ্য বেস্ট সিন ছিল, যেটা আপনারা রিয়েল মুভিটা দেখলেই বুঝতে পারবেন। আসলে এক্সপ্লেনেশনে সবকিছু বোঝা যায় না। আপনারা যদি রিয়েল মুভিতে দেখেন, ওখানে কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে, ওখানে ভিডিওগ্রাফি, গ্রাফিক্স রয়েছে, সবকিছু মিলে আপনাদের রিয়েল ভাইব দিবে। যাই হোক, আমরা মুভিতে চলে আসি। ফ্রেডরিক এবং অ্যানা এই ব্যাপারগুলো ডিসঅ্যাপয়েন্ট করছিল। তারা এখনো ভাবছিল যে থমাসের চিন্তায় অ্যালেন হয়তোবা এমন করছে, কারণ তার স্বামী তার থেকে অনেক দূরে আছে। তো এই রাতে হঠাৎ করে অ্যালেন জাগনা পায় এবং দৌড়াতে দৌড়াতে সেই গেটের সামনে আসে, যেখানে তার হাজবেন্ড থমাস বেহুশ হয়ে পড়েছিল। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কাউন্ট অর্লক যে জাহাজে ছিল সেই জাহাজটি বিধ্বস্ত অবস্থা হলো বিসবার্গে পৌঁছায়। এরপরে অ্যালানের শরীর ভালো হয়ে যায়, সেজন্য ডক্টর বিলহ্যাম এবং প্রফেসর ফ্রান্স থমাসের ট্রিটমেন্ট করছিল। ওইখানে কিছু লোক জাহাজ দেখে বুঝতে পেরেছিল জাহাজে কিছু প্লেগ রোগ ছড়ানো ইঁদুর আছে, যেগুলো বেরিয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ছিল এবং মারাত্মক মহামারী আকার ধারণ করছিল। এবং নক তার ডেরা থেকে বের হয়ে কাউন্ট অর্লকের সাথে দেখা করতে যায়। যতই হোক, তার লর্ড এখানে এসেছে। অর্লকের কথায় আমরা বুঝতে পারি সে জোর জবরদস্তি করে অ্যালেনকে নিয়ে যেতে পারবে না, বরঞ্চ তখনই নিয়ে যেতে পারবে যখন অ্যালেন নিজের ইচ্ছা পোষণ করে যাবে। তাই সে এমন কিছু করতে যাচ্ছে যেন অ্যালেন নিজে থেকে তার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এই সময়ে শহরের অনেক মানুষ মারা যাচ্ছিল, আর যেটা করছিল কাউন্ট অর্লক, যাকে আমরা নসফেরাতু বলে সম্বোধন করবো এখন থেকে। আর আমি আরেকটা ব্যাপার আপনাদের বলতে চাচ্ছি, রোমানিয়ান ভাষায় নসফেরাতুর মানে হচ্ছে ভ্যাম্পায়ার, আর আমরা ভ্যাম্পায়ারকে সবাই চিনি। ডক্টর বিলহ্যাম এবং প্রফেসর ফ্রান্স প্লেগ আক্রান্ত রোগীদের অ্যানালাইজ করে এবং বুঝতে পারে এদের গায়ে ইঁদুর কাটার দাগ তো আছেই, সাথে শরীরে কোনো রক্ত নেই। এর কারণে প্রফেসর ফ্রান্স অনেকটা অ্যালার্ট হয়ে যায় এবং বুঝতে পারে যে এটা কোনো ডেমনের কাজ অবশ্যই। তাই ফ্রান্স নকের সাথে কথা বলতে চায়, কারণ তার মনে হয় নক এই সংক্রান্ত সকল বিষয় জানে। কিন্তু নক তো আগের দিন রাতে তার ডেরা থেকে পালিয়েছে। ফ্রান্স খুব দ্রুত বলে আমাদের নককে খুঁজতে হবে। মজার বিষয় হচ্ছে এই সময়ও ফ্রেডরিককে ডেমন বা আত্মার বিষয়ে কোনো বিশ্বাসই হয় না। সে প্রফেসর ফ্রান্স এবং ডক্টর বিলহ্যামের সাথে মিসবিহেভ করে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি নসফেরাতু তার দৃষ্টি পুরো শহরের ওপর ফেলে এবং প্লেগ রোগ পুরো শহরে ছড়িয়ে যায়। ওইদিকে থমাস ভয়ানক স্বপ্ন দেখতে থাকে এবং ঘুমের ঘরেই অ্যালেনকে নিজের থেকে দূরে সরে যেতে বলে। সেজন্য অ্যালেন গিয়ে অ্যানার সাথে শুয়ে পড়ে। হঠাৎ করে মাঝরাতে অ্যালেন স্বপ্ন দেখা শুরু করে যে নসফেরাতু তার সামনে এসে দাঁড়িয়েছে। যাদের আলোর মধ্যেই দুজনে একে অপরের সাথে কথা বলা শুরু করে। নসফেরাতু অ্যালেনকে বলে যে তোমার হাজবেন্ড একটি দলিলে সাইন করেছে, যেখানে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। অফকোর্স এটা ভুল, কিন্তু আমরা বুঝতে পারি থমাসের কাছে কাউন্ট অর্লক ঘর নেওয়ার বাহানা দিয়ে যেই দলিলে স্বাক্ষর নিয়েছিল, সেটা আসলে কোনো ঘর নেওয়ার দলিল ছিল না, সেটা ছিল অ্যালেনকে কিনে নেওয়ার দলিল। সেই দলিল থমাস বুঝতে পারেনি, কারণ আপনারা তো জানেন সেই দলিলে অন্য ভাষায় লেখা ছিল। নসফেরাতু অ্যালেনকে বলে তোমার কাছে 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যে হয় তুমি আমার কাছে চলে আসো, না হয় তুমি তোমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষদের হারিয়ে ফেলবে। সে অ্যালেনকে আরো বলে যে তুমি কোনো মানুষ না যে তুমি এদের সাথে থাকতে পারবে, তাই তোমাকে অবশ্যই আমার কাছে আসতেই হবে। এর উত্তরে অ্যালেন তাকে চ্যালেঞ্জ করে যে সে নসফেরাতুকে ভালোবাসে না, এখন তার লাইফে থমাস ছাড়া আর অন্য কেউ আসতে পারবে না। এই দুজনের কথোপকথনে আমরা কোথাও না কোথাও জানতে পারি নসফেরাতুকে অ্যালেন আগে থেকেই চিনে
এবং আগে তার প্রতি ভালোবাসাও ছিল। এগুলো চলতে থাকতে অ্যালেনের চোখ খুলে যায় এবং সে দেখতে পারে অ্যানা তার বিছানা থেকে পড়ে গিয়েছে এবং অনেক ইঁদুর তাকে কামড় দেওয়া শুরু করে। আসলে এটা দেখতে অনেক ভয়ানক ছিল, তাই অ্যালেন এটা দেখে অনেক জোরে চিৎকার করে। পরের দিন সকালবেলা ফ্রেডরিক এবং অ্যানা অ্যালেনকে বলে তারা ফিল করছিল কোনো অদৃশ্য ছায়া তাদের বুকে চেপে ধরে তাদের বুকের রক্ত খেয়ে ফেলছে। অ্যালেন এটা শুনে বুঝতে পারে যে এটা অবশ্যই নসফেরাতুর কাজ। অবশ্য নসফেরাতু অ্যালেনকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য এগুলো করছিল। এই সকল কথা ফ্রেডরিককে অ্যালেন বুঝাতে চেয়েছিল, কিন্তু ফ্রেডরিক কোনোভাবে বুঝতে প্রস্তুত ছিল না। অ্যালেন ফ্রেডরিককে বলে, তুমি আমাকে এত ঘৃণা কেন করো? এটার উত্তরে ফ্রেডরিক বলে, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু তোমার এই ইনোসেন্টের মতো মন মানসিকতার জীবন আমার ভালো লাগে না। এই যুগে মানুষ অনেক প্র্যাকটিক্যাল হয়, কিন্তু তুমি না বুঝে ছোট বাচ্চাদের মতো চিন্তা ভাবনা করো। এবং এই পয়েন্টে ফ্রেডরিক অ্যালেন এবং থমাসকে দুজনকে বাসায় চলে যেতে বলে। তো আরেকদিকে প্রফেসর ফ্রান্সের ভাষ্য ছিল যে এই একমাত্র নকই আছে যে কিনা তাদের নসফেরাতু সম্বন্ধে বলতে পারবে। তাই প্রফেসর ফ্রান্স এবং বিলহ্যাম নকের বাসার লাইব্রেরিতে কোনো একটা বই খুঁজতে থাকে যেখানে কোনো না কোনো ক্লু পাবে নসফেরাতু সম্বন্ধে। ভাগ্যবশত তারা একটা বইও খুঁজে পায় যেখানে নক নসফেরাতু সম্বন্ধে লেখালেখি করত। এইদিকে আমরা দেখতে পারি অ্যালেন এবং থমাস ফ্রেডরিকের বাড়ি সেরে নিজের বাসায় চলে আসে এবং পুরো শহর মহামারীতে জ্বলছিল, যেখানে প্লেগের আতঙ্ক ছড়াচ্ছিল। প্রফেসর ফ্রান্স ফ্রেডরিককে বলে যে আমাদের থমাস এবং অ্যালেনের সাথে দেখা করতে হবে, কারণ তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। কিন্তু ফ্রেডরিকের তো আগে থেকে এই সকল কিছুই ভালো লাগছিল না, তাই তাদের মধ্যে আবারও ঝামেলা লাগে। যদিও ফ্রান্সের চিন্তা ছিল নসফেরাতুকে যে করেই হোক তার নিজের হোমল্যান্ডে পাঠিয়ে দেওয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনোভাবেই সে অ্যালেনের পিছে যায় তাহলে সব ধ্বংস করে যাবে। তারা সিদ্ধান্ত নেয় যে দিনের বেলায় যখন নসফেরাতু কফিনে শুয়ে থাকবে তখনই তারা তাকে শেষ করে দিবে। আবার ফ্রেডরিকের তো এগুলো শুনে মাথা আরও বেশি গরম হয়ে যায় এবং সে তাদের এত করে বলার পরে এখনও এগুলো নিয়ে তারা পড়ে আছে, তাই তাদেরকে ঘর থেকে বের করে দেয়। ফ্রান্স বলে যে একবার যদি নসফেরাতু তোমার স্ত্রীর রক্ত খেয়ে থাকে তাহলে আবারও হামলা অবশ্যই করবে। কিন্তু ফ্রেডরিক তো কোনো কিছু শুনতে নারাজ। তো আমরা আরেকদিকে দেখতে পাই যে থমাস এখনও সুস্থ ছিল এবং শহর ছেড়ে চলে যাওয়ার কথা বলছিল অ্যালেনকে। এর মধ্যে অ্যালেন তাকে তার জীবনের সবচেয়ে বড় সিক্রেট বলে দেয় যে যখন অ্যালেন ইয়ং ছিল, মানে টিনেজার ছিল, তখন সেই নসফেরাতুকে কালা জাদু করে নিয়ে এসেছিল। ওই যে আমরা প্রথমে একটা সিন দেখেছিলাম যেখানে অ্যালেন তার গার্ডিয়ান অ্যাঞ্জেল অ্যাসপিরেটকে ডাকছিল আর ওই দিক থেকে একজন উত্তরও দিচ্ছিল। সেটা আর কেউ নয়, সেটা ছিল নসফেরাতু। আমরা দেখছিলাম অ্যালেন নিজেকে নসফেরাতুর কাছে উৎসর্গ করে দিয়েছিল এবং ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ইনফ্যাক্ট সে ওয়াদাও করেছিল যে সে সবসময় তার পাশেই থাকবে। এই জন্য অ্যালেন এবং থমাসের বিয়ের পরেও নসফেরাতু তার ওয়াদা নিভানোর জন্য এসেছিল। বেসিক্যালি অ্যালেন এবং নসফেরাতুর মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি এখন পূরণ করার সময় এসে গেছে, এই জন্য এমন করছে। এবং আমরা বুঝতে পারি অ্যালেন একজন কালো জাদুকরী ছিল যে কিনা সকল এন্টিটির সাথে যোগাযোগ করতে পারত। আর এই পদ্ধতিকে অবলম্বন করে সে নসফেরাতুর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে তার একাকিত্বের কারণে। কিন্তু তার লাইফে যখন থমাস চলে আসে নসফেরাতুর সাথে তার ওয়াদা সে ভুলে যায় এবং থমাসকে সে সব মনে করে ফেলে, যে কারণে শুধু সে নয় তার পরিবার সহ পুরো শহর আজ নসফেরাতুর তাণ্ডবে জ্বলছিল। এগুলো বলতে বলতে অ্যালেন আবারও রেগে যায় এবং ফুজেস ছোড়া শুরু করে। কিন্তু এই সকল বিষয় দেখা এবং জানার পরেও থমাসের অ্যালেনের প্রতি এতটুকু ভালোবাসাও কমে না, বরঞ্চ তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। ভাবতেই পারছো কি একটা অবস্থা, এই সময় ইন্টিমেট, এটাই মনে হয় প্রকৃত ভালোবাসা। তো এই অবস্থাতে থেকেও থমাস অ্যালেনকে ওয়াদা করে যে আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না। বুঝতেই পারছো ইন্টিমেট অবস্থায় রাশিয়া ইউক্রেন কত কি। তো ফ্রান্স এদিকে বই পড়ে বুঝতে পারে যে নসফেরাতুকে ধ্বংস করতে শুধুমাত্র অ্যালেনই পারবে। এদিকে যদি অ্যানার কথা বলি, অ্যানা ওই মধ্যরাতে দেখছিল নসফেরাতু তার 2 বাচ্চা তাজা রক্ত খাচ্ছিল। অ্যানাও তার কাছে থেকে বাঁচতে পারে না, তারা সবাই মারা পড়ে। মানে এতদিন ফ্রান্স ফ্রেডরিককে বলছিল যে তোমাদের বিপদ হতে পারে, কিন্তু ফ্রেডরিক তো বিজ্ঞান মনস্ক, সে তো কোনোভাবে বুঝছিল না। তার নেট হেলা, তার এখন বউ নেই বাচ্চাও নেই। পরের দিন সকালে ফ্রেডরিক তার 2 বাচ্চা এবং অ্যানার অন্তিম সংস্কার হয় এবং ফ্রেডরিক সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে নসফেরাতুকে ধ্বংস করবে। থমাস, ফ্রান্স এবং ডক্টর বিলহ্যাম নসফেরাতুর কফিন খুঁজতে যায়। তাদের কথা কবর খুঁজে পাওয়ার সাথে সাথে থমাস কবরে থাকা নসফেরাতুর বুকে একটা স্টেক ঢুকিয়ে দিবে এবং সাথে সাথে নসফেরাতু মারা যাবেন। প্রফেসর ফ্রান্সও তার সাথে এই ব্যাপারটা নিয়ে একমত পোষণ করে। প্রফেসর ফ্রান্স অ্যালেনকে এই হেদায়েতও দেয় যে যত খারাপ জিনিস মানুষের বাইরে থাকে ততটা ভিতরেও থাকে। যদি কেউ খারাপের সাথে যুদ্ধ করতে চায় তাহলে তাকে প্রথমে নিজের ভিতরে থাকা ডার্কনেসের সাথে যুদ্ধ করতে হবে। যেতে যেতে ফ্রান্স বলে যে শুধুমাত্র তুমি নসফেরাতুকে খতম করতে পারবে এবং আমাদের মুক্তির রাস্তা তুমি বের করে দিতে পারবে। ফ্রান্স আরও বলে যে আজ রাতে তোমার স্বামী থমাসকে আমি ব্যস্ত রাখবো আমার সাথে, যেন তুমি তোমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারো। এই কথা শুনে অ্যালেন বুঝতে পারে যে তাকে কি করতে হবে। তো অ্যালেন বাসায় এসে থমাসের কাছে সাহস চায়
তারপরেই থমাস, ডক্টর বিলহ্যাম এবং প্রফেসর ফ্রান্স নসফেরাতুর কবর খুঁজতে বের হয়ে যায়। তো এদিকে ফ্রেডরিক তার স্ত্রীর কবরে আসে এবং শেষবারের মতো তার স্ত্রীকে একটা কিস করে, কিন্তু তারপরে যখন সেখানে থমাস, ফ্রান্স এবং ডক্টর বিলহ্যাম চলে আসে, তারা দেখে ফ্রেডরিক তার স্ত্রীর শোকে নিজেকে সমর্পণ করে ফেলেছে, অর্থাৎ মেরে ফেলেছে আর কি। এই সিনটি অনেক হৃদয় বিদারক ছিল এবং দুঃখজনক ছিল, তবে তাদেরকে মুভ অন করতে হবে, কারণ তাদের একটাই লক্ষ্য, নসফেরাতুর কবর খুঁজে বের করতে হবে। আর এইদিকে তিনজনেই বিসবার্গে নসফেরাতুর কেনা ক্যাসেলের দিকে যেতে থাকে এবং তারা ক্যাসেলে চলে যায়। ক্যাসেলে গিয়ে নসফেরাতুর কফিনটাও তারা দেখতে পায়। আর যখনই তারা কফিনের ভিতর স্টেক দিয়ে আঘাত করে এবং কফিন খুলে দেখে, সেখানে নসফেরাতু ছিল না, আসলে সেখানে নখ শুয়ে ছিল এবং তারা বুঝতে পারে নসফেরাতু তার জায়গায় নখকে শুয়ে রেখে নিজে বেরিয়ে গিয়েছে অ্যালেনের কাছে। তো ঘরে অ্যালেন নসফেরাতুকে স্বাগতম জানায়, আর যখনই সে আসে আর তাকে অ্যালেন বলে যে তার সাথে হওয়া ওয়াদা সে পূরণ করবে, সেটা বলেই নসফেরাতুকে কাছে টেনে নিয়ে এসেই কিস করে। মানে বুঝতেই পারছো কি একটা অবস্থা, একজন ভ্যাম্পায়ারকে কিস। যখনই দুজন ইন্টিমেট হতে ধরে, তখনই নসফেরাতু অ্যালেনের বুকের ওপর নিজের দাঁত বসিয়ে রক্ত খেতে শুরু করে, যেটা হচ্ছে মার্ক অফ দ্য ইউনিটি সিম্বল। দেখা যায় অ্যালেন কোনো বাধাও দেয় না। আর যখনই দুজন এক হয়ে যায়, নসফেরাতু তার লাভারের রক্তের নেশায় ডুবে ছিল, তখনই সকাল হয়ে যায়। খোলা জানালা থেকে সূর্যের আলো ভিতরে আসে এবং নসফেরাতুর উপরে এসে পড়ে এবং সে ধীরে ধীরে নিজের দম ছেড়ে দেয়, সাথে অদৃশ্য হতে থাকে। আর সে বুঝতে পারে না যে অ্যালেন তাকে ধোঁকা দিয়েছে, ও শুধু অ্যালেনকে ছেড়ে যেতে চায় না। আরেকদিকে অ্যালেনেরও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অ্যালেন বিছানাতেই নসফেরাতুর সাথে নিজের দম ছেড়ে দেয়। ওখানে যখন থমাস বাসায় ব্যাক করে, সে দেখে অ্যালেন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে এবং যার কারণে সে আবেগী হয়ে কান্নায় ভেঙে পড়ে। তাই আমরা বলতেই পারি নসফেরাতু এখন খতম হয়ে গেছে এবং তার সাথে অ্যালেনও মারা গিয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। এটা অনেক হৃদয় বিদারক ছিল। নসফেরাতু মারা যাওয়ার কারণে পুরো শহরে প্লেগ রোগ দূর হয়ে যায় এবং সব ঠিক হয়ে যায়। এখানেই মুভিটির এন্ডিং হয়। আসলে পুরো এক্সপ্লেনেশন এবং কাহিনীটি অনেক সিম্পল ছিল। কাহিনীটি যদি তোমাদেরকে আবারও বুঝিয়ে বলি, যে কিনা অ্যালেন ছোট থেকে সাইটিক ছিল এবং তার আবেগের বশে সে হয়তোবা ছোটবেলায় নসফেরাতুকে একাকিত্ব দূরীকরণের কারণে এই পৃথিবীতে আনে, তার সাথে ইন্টিমেট হয়, তাকে ওয়াদাও করে সারা জীবন একসাথে থাকবে। পরবর্তীতে তার জীবনে থমাস আসার কারণে সেগুলো ওয়াদা সে ভুলে যায় এবং নসফেরাতুকে ওয়াদা পূরণের জন্য আবার ব্যাক করতে হয়। নসফেরাতু ব্যাক করে শহরে প্লেগ সংক্রান্ত ধ্বংসযজ্ঞ চালায় ও অ্যালেনকে ফিরে পেতে চায়। সবশেষে অ্যালেন নিজের করা ভুলের মাসুল দিতে সে আবারও নিজেকে সঁপে দেয় নসফেরাতুর সামনে এবং দুজনেই মারা পড়ে আর তার সাথে সব ঠিক হয়ে যায়। এটাই ছিল মুভির এন্ডিং। অনেক বেশি ধন্যবাদ। আশা করি আপনাদের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। সামনে এই চ্যানেলে আরো অনেক মুভি এক্সপ্লেনেশন ভিডিও আসবে, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনাদের ভালো লাগলে আমি অবশ্যই নতুন নতুন মুভি নিয়ে আসবো, যেন আপনাদের আরো বেশি রোমাঞ্চকর লাগে। তো সবাই ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।